আমি মোহাম্মদ ওয়াহিদুর রহমান, পল্লবী মহিলা ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের লেকচারার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি উপস্থিত হয়েছি তোমাদের সামনে বাংলাদেশ করবিধি অর্থাৎ ট্যাক্সেশন ইন বাংলাদেশ এর গুরুত্বপূর্ণ যে অধ্যায়টা আমি করেছিলাম গৃহ সম্পত্তি খাতে আয়, তার আরেকটি অঙ্ক নিয়ে। এর আগে গৃহ সম্পত্তি খাতে আয়ে আমরা আবাসিক উদ্দেশ্যে একটা অঙ্ক করেছিলাম। আজকে আমরা বাণিজ্যিক উদ্দেশ্যে অঙ্কটা করব। তো আশা করি যারা প্রথম ক্লাসটা মনোযোগ সহকারে করেছ তারা পরবর্তী এই ক্লাসটা ইজিলি তোমরা বুঝতে পারবে। আর যারা যারা এই ক্লাসটা করনি তাদের কাছে অনুরোধ রইল তোমরা অবশ্যই প্রথম ক্লাসটা করবা, দেন পরবর্তী পর্যায়ে এই ক্লাসটা দ্বিতীয় ক্লাসটা করবে। তোমরা যদি মনোযোগ সহকারে দুটো ক্লাস করো তাহলে আশা করি গৃহ সম্পত্তি খাতে আয় যে অধ্যায়টা আমরা করতেছি এবং পরীক্ষার হলে এই অধ্যায় থেকে দেখা যাচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে পার্ট বি অথবা পার্ট সিতে প্রতি বছরই অঙ্ক আসে এবং একটু মনোযোগ সহকারে করলেই এই অধ্যায়টা আমরা পড়তে পারব, পরীক্ষা হলে অ্যান্সার করতে পারব। তো সময় স্বল্পতার কারণে আমি একটা অঙ্ক বোর্ডে লিখে নিয়েছি যাতে আমরা দ্রুত গতিতে অঙ্কটা করে ফেলতে পারি। তো প্রথমে আমরা অঙ্কটা পড়ি যে অঙ্কটা আমি কী লিখছি। আগেই বলছি যে এই অঙ্কটা আমরা করবো হলো বাণিজ্যিক উদ্দেশ্যে। বাণিজ্যিক উদ্দেশ্য মানে কি? অর্থাৎ আমার একটা বাড়ি আছে, আমার বাড়িটা যদি আবাসিক উদ্দেশ্য তো বসবাসের জন্য ভাড়া না দিয়ে যদি কোনো প্রতিষ্ঠানকে আমরা ভাড়া দিই সেটাই হলো বাণিজ্যিক উদ্দেশ্য। তো বাণিজ্যিক উদ্দেশ্যে অঙ্কটা আমরা একটু খেয়াল করি। জনাব রফিকুল ইসলামের নিম্নবর্তিত তথ্য হতে গৃহ সম্পত্তি খাতে মোট আয় নির্ণয় করো। তার ঢাকা শহরে একটি 3 তলা বাড়ি আছে। বাড়িটি 3য় তলায় তিনি থাকেন এবং নিচতলা ও দোতলা একটি কোম্পানিকে ভাড়া দেন। প্রতিষ্ঠানটি উচ্চ কর কর্তন করে। এই যে স্পষ্ট করে বলে দিয়েছে প্রতিষ্ঠানটি উচ্চ কর কর্তন করে, আর বাংলাদেশের সরকার নির্ধারিত এই উচ্চ কর কর্তনের হার হলো 5%। আচ্ছা, যাই হোক, তারপর বলছে তাকে মাসে 38,000 টাকা ভাড়া প্রদান করে। বাড়িটির পৌরমূল্য নির্ধারণ করা হয়েছে 4,20,000 টাকা। তিনি বাড়িটির জন্য নিম্ন বর্ণিত ব্যয় করেন। কি কি ব্যয় আছে? মেরামত খরচ 1,60,000 টাকা, পৌর কর 60,000 টাকা, অগ্নি বীমা প্রিমিয়াম 9,000 টাকা, নৈশ প্রহরী বেতন 36,000 টাকা। চলতি বছর জনাব রফিকুল ইসলামের হাউস বিল্ডিং কর্পোরেশনের 11% হারে সুদে 1,50,000 টাকা ঋণের মধ্যে 2,50,000 টাকা পরিশোধ করেন। তারপর বলছে বাড়িটি 1 মাস খালি ছিল। 2016-17 আয় বর্ষে গৃহ সম্পত্তি খাতে আয় নির্ণয় করো। তো এই অঙ্কটা আমরা করলাম এবং এই অঙ্কটা আমরা করব। তোমরা যদি মনোযোগ সহকারে আমার সাথে অঙ্কটা করো বাসায় খাতা নিয়ে তাহলে আশা করি বুঝতে পারবো। সবার কাছে অনুরোধ হলো আমি যখন অঙ্কটা করবো বলে তোমরা আমার সাথে সাথে বাসায় করে ফেলবে। যদি বাসায় করে ফেলো আশা করি এই অধ্যায়ের যে অঙ্কগুলো আছে তুমি মোটামুটি সবই আয়ত্ত করতে পারবে। তো আমরা জানি যে কিভাবে লিখতে হয়। প্রথমে আমরা লিখি করদাতা। তো এখানে করদাতা আছে জনাব রফিকুল ইসলাম। দেন আমরা জানি যে আয় বর্ষ এবং কর বর্ষ লিখতে হয়। তো এইখানে আয় বর্ষ দেয়া আছে 2016-17। তো আমরা জানি যে বছর আমাদের আয় বর্ষ হয় তার পরের বছর হয় হলো কর বর্ষ। এই আয় বর্ষ এবং কর বর্ষ সম্পর্কে আমার প্রথম ক্লাসে বর্ণনা করা আছে, আশা করি তোমরা ওইটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তো যেহেতু 16-17 আয় বর্ষ, কর বর্ষ হবে 2017 এবং 2018 সাল। দেন আমরা লিখবো গৃহ সম্পত্তি খাতে মোট আয় নির্ণয়, বা শুধু লিখতে পারি মোট আয় নির্ণয়।
আমরা লিখব এখানে আয়ের খাত ও বিবরণ, এখানে লিখব হলো টাকা। তারপরে আমরা জেনে আসছি যে গৃহ সম্পত্তি খাতে আয় ধারা হলো আমাদের 24 এবং 25, তাই এখানে শুধু 24 লিখলেও হয়। তা আমরা লিখলাম গৃহ সম্পত্তি খাতে আয় ধারা 24। তো প্রথমে আমরা জানি যে কি করতে হবে। এখানে একটা বিষয় আমরা আলোচনা করে নিই যে আমার বাড়িটা কয়তলা বিশিষ্ট। বাড়িটা হলো 3 তলা বিশিষ্ট। তো 3 তলা বিশিষ্ট হওয়ার কারণে এইখানে খেয়াল রাখতে হবে যে আমি একটা অংশে অর্থাৎ তৃতীয় তলায় আমি বসবাস করি এবং প্রথম তলা দ্বিতীয় তলা আমার কোনো প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া আছে। এই প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া মানেই হলো বা কোনো কোম্পানিকে ভাড়া দেওয়া মানেই হলো স্যার বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দেওয়া। আর যদি কোনো বসবাসের জন্য কাউকে থাকার জন্য ভাড়া দেওয়া হয় সেটা হলো আবাসিক উদ্দেশ্যে ভাড়া দেওয়া। তো আমরা প্রথমে আমরা গৃহ সম্পত্তি খাতে আয় ধারা 24 ধরে নিলাম। এবার আমরা প্রাপ্ত ভাড়াটা লিখে নিই। প্রাপ্ত ভাড়া আমরা কত টাকা পাচ্ছি বলছে 38,000 টাকা প্রতি মাসে। তাহলে প্রতি মাসে পেলে আমরা সবসময় 1 বছরে কাউন্ট করি, তাহলে আমরা গুণ করি 38,000 × 12। তাহলে এটা গুণ করলে আমাদের আসে হলো 4,56,000। দেন এইখানে আরেকটা বিষয় থাকে, আমি যখন অঙ্কটা ছকটা লিখে দিয়েছিলাম প্রিভিয়াস ক্লাসে, সেইখানে বলা ছিল যে বাড়িটার রক্ষণাবেক্ষণের জন্য বাড়িটার যদি কোনো আনুষঙ্গিক খরচ ভাড়াটিয়া বহন করে তাহলে যোগ করতে হয়, আর মালিক বহন করলে সেটা বিয়োগ করতে হয়। তো এখানে ওরকম কিছু নাই, কিন্তু আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে জন্য আমি এই অঙ্কটা ধরছি বা করতে চাচ্ছি সেটা হলো এইখানে বলছিল উচ্চ কর কর্তন। আর আমি মাত্র বলছি উচ্চ কর কর্তনের হার হলো সরকার কর্তৃক নির্ধারিত কয় পার্সেন্ট? 5%। উচ্চ কর কর্তন এবং এই কর্তনের বিষয়টা মনে রাখতে হবে। বার্ষিক মূল্য যেটা বের হয়েছে সেই টাকাকে 95 দিয়ে ভাগ দিতে হবে আর 5 দিয়ে গুণ দিতে হবে। কেন স্যার? কারণটা হলো এই 100% টাকার মধ্যে 5% টাকা বাদ দিয়ে তাহলে থাকবে হলো 95 অংশে টাকা থাকবে। তাহলে এই 95 অংশে টাকাকে আমরা 95 দিয়ে ভাগ দিব আর 5 দিয়ে গুণ দিব। তাহলে এটা করলে আমাদের আসে হলো 24,000। তো এই দুইটা যোগ করলে আমাদের টাকার পরিমাণ আসে হলো 4,80,000। এটাকে আমরা বলবো হলো প্রকৃত ভাড়া মূল্য। দেন আমাদের জানা লাগবে হলো পৌর মূল্য আমাদের কত দেয়া আছে। আমাদের এখানে বলা আছে পৌর মূল্য 4,20,000। তার একটু যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যে এই পৌর মূল্য দেয়া আছে কিন্তু আমার সম্পূর্ণ বাড়িটার জন্য 4,20,000। তাহলে আমরা লিখি অথবা পৌর মূল্য 4,20,000 ভাগ 3 × 2। এটা ক্যালকুলেশন করলে কত আসবে সেটা আমাদের বের করতে হবে। তো আমি একটু ক্যালকুলেশন করে বের করলে কত আসে। 4,20,000-কে যদি আমি 3 দিয়ে ভাগ দেই আর 2 দিয়ে গুণ দেই তাহলে টাকার পরিমাণ আসে হলো 2,80,000। তো আমরা শিখে আসছি যে এই দুইটা মূল্যের মধ্যে যে মূল্যটা বড় সেটাই আমাদের গ্রহণ করতে হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি বার্ষিক মূল্য বড়। তো আমরা বুঝে ফেললাম যে উচ্চ কর কর্তন বিষয়টা কি। উচ্চ কর কর্তন হলো যে সরকার কর্তৃক নির্ধারিত 5% এবং এটা যে বার্ষিক মূল্য থাকবে তার উপরে ধরতে হয়। মনে রাখতে হবে যে উচ্চ কর কর্তন করেছে না বললে অলওয়েজ 5%, তা 95 দিয়ে ভাগ দিব, 5 দিয়ে গুণ দিব। দেন আমাদের নিয়ম অনুসারে আমরা লিখি বাদ
অনুমোদনযোগ্য খরচ। এই অনুমোদনযোগ্য খরচ লেখার পরে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের এখানে জানতে হবে। আমরা শিখে আসছিলাম যে অনুমোদনযোগ্য খরচের মধ্যে প্রথমেই আমাদের আসে হলো মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ। এখন মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ সম্পর্কে আমরা কি বলছিলাম একটু মনে করে দেখো। আমরা বলছিলাম মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ হলো যদি আবাসিক উদ্দেশ্য হয় তাহলে এই বার্ষিক মূল্যের উপরে ধরতে হবে 25%, আর যদি বাণিজ্যিক উদ্দেশ্য হয় তাহলে এই বার্ষিক মূল্যের উপরে ধরতে হবে 30%। তাহলে আমরা কত পার্সেন্ট বলবো? তাহলে অবশ্যই এই মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ আমরা এখন ধরবো হলো কত পার্সেন্ট? 30% আমরা ধরবো। তাহলে মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ একটু আগে আমি বললাম যে বার্ষিক মূল্যের উপরে আমরা 30% ধরবো। তা 30% ধরলে এই টাকার পরিমাণ আসে হলো 1,44,000 টাকা। ওকে, তারপরে আমরা স্টেপ বাই স্টেপ বাকি খরচগুলো বসাই দিব। বাকি খরচগুলোর মধ্যে প্রথমে আছে মেরামত খরচ। তো খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা মনে রাখতে হবে। আমি প্রথম ক্লাসে খুব ডিটেলস লিখে দিয়েছিলাম যে মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ লেখার পরে যদি কখনো কোনো মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচের যে ব্যয়গুলো আছে সেগুলো যদি দেয়া থাকে সেগুলো কখনো আর অন্তর্ভুক্ত হয় না। তো সেগুলো আমাদের অন্তর্ভুক্ত হবে না। তাহলে পরবর্তী পর্যায়ে আসে হলো আমাদের কি পৌরকর। তাহলে মেরামত খরচ আমাদের হলো না, কারণ মেরামত খরচটা এই মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচের মধ্যে যে 30% মতো ওই টাকাটা অন্তর্ভুক্ত আছে, এই জন্য এটা আর অন্তর্ভুক্ত হবে না। দেন আমরা লিখবো হলো পৌরকর। এখন পৌরকর আমাদের আছে কত? 60,000। এখন প্রশ্নটা জাগে যায় যে 60,000 স্যার পুরো টাকাটা আসবে? না স্যার, পুরো টাকাটা আসবে না। কেন পুরো টাকাটা আসবে না? কারণটা হলো আমি আমার বাড়িটা ছিল হলো 3 তলা বিশিষ্ট, আমি নিজে 3 তলায় বসবাস করি, আর 2টা অংশ আমি ভাড়া দিছি। এই জন্য আমার তো স্যার 2টা অংশে হিসাব করতে হবে। এই জন্য 3 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ। এই কাজটা করার পরে আমাদের টাকার পরিমাণ আসে হলো 40,000। দেন আমরা লিখে ফেললাম। পরবর্তী পর্যায়ে আছে আমাদের হলো অগ্নি বীমার প্রিমিয়াম। অগ্নি বীমা প্রিমিয়াম। এখন অগ্নি বীমা প্রিমিয়াম দেওয়া আছে হলো 9,000 টাকা। স্যার এটাও আমাদের সেই কাজ করতে হবে, 3 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ, তাহলে আসবে হলো 6,000 টাকা। দেন পরবর্তী পর্যায়ে আমাদের আছে হলো নৈশ প্রহরী বেতন। স্যার নৈশ প্রহরী বেতনও আমাদের আসবে না, মেরামত রক্ষণাবেক্ষণ খরচ আমার, কারণ নৈশ প্রহরী বেতনটাও আমাদের কিসের মধ্যে অন্তর্ভুক্ত? মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচের মধ্যে অন্তর্ভুক্ত। এইবার পরবর্তী পর্যায়ে আমাদের আসবে হলো, আচ্ছা আমরা একটু পড়ে দিই কি বলছিল হলো চলতি বছর জনাব রফিকুল ইসলাম হাউস বিল্ডিং কর্পোরেশন 11% হারে সুদ 15 লক্ষ টাকা ঋণের মধ্যে 2,50,000 টাকা পরিশোধ করছে। তাহলে এইখানে আমাদের যে টাকাটা আছে সেটার উপরে আমাদের একটা সুদ আসবে। তাহলে কত টাকা সুদ ছিল সেই টাকার উপরে আমাদের সুদ আসবে। আমাদের সুদের পরিমাণ ছিল হলো কত? 15 লক্ষ টাকা। 15 লক্ষ টাকার উপরে আমরা সুদ করি, তাহলে 15 লক্ষ ইন্টু কত পার্সেন্ট? পার্সেন্টেজ হলো 11%। তো 11% করলে আমাদের টাকার পরিমাণ কত আসে আমি একটু বের করে নিই। টাকার পরিমাণ আসে হলো 1,65,000। দেন পরবর্তী পর্যায়ে আমাদের আসে হলো বলছে বাড়িটি 1 মাস খালি ছিল। তো 1 মাস খালি থাকলে সেটাকে আমরা নাম বলি হলো শূন্যতা ভাতা। শূন্যতা ভাতা। এখন এই শূন্যতা ভাতা বলছে 1 মাস খালি ছিল, প্রতি মাসে ভাড়া ছিল আমাদের কত? 38,000 টাকা করে। তাহলে 1 মাস খালি ছিল, তার মানে হলো 38,000 টাকা। এই সবগুলো টাকা যোগ বিয়োগ করে এখানে একটু ভুল হয়েছে স্যার, আমাদের প্রাপ্ত ভাড়া আছে হলো 4,56,000, কিন্তু আমরা বার্ষিক মূল্য দিচ্ছি হলো 4,80,000। তো এই কারণে আমাদের 4,80,000-কে ভাগ 12 দিতে হবে। 12 দেওয়ার পরে 1 দিয়ে গুণ, মানে যেটা 1 মাসের হবে। তো এই টাকাটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে হলো 40,000 টাকা। দেন এই সবগুলো টাকার পরিমাণ যদি আমরা যোগ করি তাহলে আমাদের টাকার পরিমাণ আসে হলো 3,95,000। দেন এই টাকা থেকে এই টাকা মাইনাস করলে, অর্থাৎ আমাদের বার্ষিক মূল্য থেকে যদি আমরা অনুমোদনযোগ্য খরচগুলো যদি আমরা বিয়োগ করি
যে টাকার পরিমাণটা আমরা পাবো সেটাই হলো আমাদের গৃহ সম্পত্তি খাতে মোট আয়। দেন আমরা পেলাম গৃহ সম্পত্তি খাতে মোট আয়। তো আশা করি তোমরা অঙ্কটা ভালো মতো বুঝতে পারছো। এইখানে আমাদের নতুন জিনিস আমরা কি শিখলাম, এখানে আমরা শিখলাম হলো উচ্চ কর কর্তন বিষয়টা, এবং যদি আমার বাসাটা যদি আমার 3টা অংশ থাকে সেক্ষেত্রে আমাদের 3 দিয়ে ভাগ দিতে হবে এবং 2 দিয়ে গুণ দিতে হবে। এইভাবে আমরা কাজটা করে নিলাম। তো এইভাবে তোমরা বাসায় যদি অঙ্কগুলো প্র্যাকটিস করো, আমি যে 2টা লেকচার দিছি এবং এই 2টা লেকচার যদি তোমরা ভালো করে ফলো করো, আশা করি গৃহ সম্পত্তি খাতে আয়ের মধ্যে কোনো সমস্যা হবে না। তারপর যদি তোমাদের কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো, কমেন্ট করে স্যারকে জিজ্ঞেস করতে পারো, দেন আমি অবশ্যই সেগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আবার আমরা গৃহ সম্পত্তি খাতে আয় নির্ণয়ের জন্য যে অঙ্কটা করলাম, তোমরা যদি অঙ্কটা ঠিকমতো করো আশা করি বুঝতে পারবো। এবং তোমাদের সুবিধার্থে আমি আরও একটা অঙ্ক, যাতে এই অধ্যায়টা তোমরা আমার এই 2টা লেকচার দেখলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। ইনশাল্লাহ মোটামুটি না, পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে, আর বাকি অঙ্কগুলো তোমাদের বই থেকে করে নিলেই হবে। তো আমি তোমাদের সুবিধার্থে আমি আরও একটা অঙ্ক মাত্র লিখলাম, এই অঙ্কটা আমি তোমাদের করব। এখন এই আগের যে অঙ্কটা ছিল সেটা আমি মুছে দিই, দেন পরবর্তী পর্যায়ে এই অঙ্কটা শুরু করি। তো এইখানে আমরা অঙ্কটা একটু পড়ি কি বলছে। অঙ্কটা হলো জনাব আসিফের একটি বাড়ি আছে যার পৌর মূল্য 1 লক্ষ টাকা। বাড়িটি বাড়িটি অফিসের কাজে ব্যবহারের জন্য একটি প্রাইভেট কোম্পানিকে মাসিক 9,500 টাকায় ভাড়া দেওয়া হয়েছে। বাড়ি সংক্রান্ত খরচ নিম্নরূপ। তো এখানে খেয়াল করো, আমি এই যে এই আসিফ তার বাড়িটা কি জন্য ভাড়া দিছি, অফিসের কাজে। তা আমি একটু আগে বলছিলাম যে যদি আমি আমার বাড়িটা যদি বাণিজ্যিক উদ্দেশ্যে, অর্থাৎ যদি কোনো প্রতিষ্ঠানকে বা অফিসকে ভাড়া দিই, যেটাকে বাণিজ্যিক উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যে ভাড়া দিলে উচ্চ কর কর্তন ধরতে হবে। এটা ফিক্সড কত পার্সেন্ট? 5%। অর্থাৎ উচ্চ স্তরের কর্তন বলা থাকুক আর না থাকুক, যখনই তুমি তোমার বাড়িটা বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দিবা তখনই কি করতে হবে? তখনই উচ্চ কর কর্তন কত পার্সেন্ট ধরতে হবে? 5% ধরতে হবে। তো আমরা এই অঙ্কটা এখন করব। আচ্ছা, তারপরে কি বলছে আমরা সেটা পড়ি। বলছে হলো ব্যবহারের জন্য একটি প্রাইভেট কোম্পানিকে মাসিক 9,500 টাকা ভাড়া দেওয়া হয়েছে। বাড়ি সংক্রান্ত খরচ নিম্নরূপ: মেরামত খরচ 20,000, আদায় খরচ 1,000, বিদ্যুৎ খরচ 2,000, পানির খরচ 2,000, দারোয়ানের বেতন 12,000, পৌর কর 6,000, ভূমির খাজনা 1,000, গৃহ নির্মাণের কিস্তি সুদ 3,000 টাকা। বলছে জনাব আসিফের 2017-18 পর বর্ষের গৃহ সম্পত্তি খাতে আয় নির্ণয় করো। তো এইখানে খুব খুব সহজ একটা অঙ্ক। এখানে কিছু বিষয় আছে যে বিষয়গুলো মনোযোগ সহকারে করতে হবে। আমি বারবার আলোচনা করতেছি, বারবার বলতেছি, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে কথাগুলো শুনবে এবং বাসায় অঙ্কগুলো প্র্যাকটিস করবে। এবং আমার ধারণা তোমরা যদি বাসায় একটু প্র্যাকটিস করো তাহলে এই অঙ্ক অনেক ইজিলি তোমরা করতে পারো। তো আমরা অঙ্কটা শুরু করি। তো এখানে আমার পর্দা ছিল হলো জনাব আসিফ। তাহলে আমরা এখানে লিখবো জনাব আসিফ, এবং বলছে হলো 2017-18 পর বর্ষ। তাহলে 2017-18 পর বর্ষ হলে 2016-17 আয় বর্ষ হবে, এটা ঠিক আছে। দেন আমরা পরবর্তী পর্যায়ে অঙ্ক যাই। আমরা জানি পরবর্তী পর্যায়ে অঙ্ক পেলে প্রথমে আমরা গৃহ সম্পত্তি খাতে আয় ধারা 24 লিখবো। দেন আমরা নিয়ম অনুসারে আবার লিখবো হলো প্রাপ্ত ভাড়া। তো প্রাপ্ত ভাড়া এখানে বলছিল প্রতি মাসে 9,500 টাকা করে, 9,500 ইন্টু 12 গুণ করলে আমাদের টাকার পরিমাণ আসে হলো 1,14,000 টাকা। লিখে ফেললাম। দেন পরবর্তী পর্যায়ে এই যে একটু আগে বললাম যে আমি আমার বাড়িটা কি উদ্দেশ্যে ভাড়া দিছি, অফিস বাণিজ্যিক উদ্দেশ্যে। বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দিলে কি হবে? এটার উচ্চ কর কর্তন ধরতে হবে। তাহলে আমি লিখলাম যোগ উচ্চ কর কর্তন। কি নিয়ম ছিল? যে টাকাটা বের হবে সেই টাকাকে 95 দিয়ে ভাগ আর হলো 5 দিয়ে গুণ। এই কাজটা করলে যে টাকার পরিমাণ আসবে
আমি একটু ক্যালকুলেশনটা করে নেই কত আসে। তাহলে ছিল হলো 1,14,000 ভাগ 95 ইন্টু 5, তাহলে এক লক্ষ 14,000 ভাগ 95 ইন্টু 5, তাহলে টাকার পরিমাণ আসে হলো 6,000 টাকা। দেন এই দুইটা যোগ করলে আমাদের টাকার পরিমাণ আসবে হলো 1,20,000 টাকা, খুবই সহজ। দেন এটাকে আমরা লিখবো হলো প্রকৃত ভাড়া, অথবা আমরা কি লিখি, অথবা আমরা লিখি হলো পৌরমূল্য। তো পৌরমূল্য দেয়া আছে হলো কত টাকা, পৌরমূল্য দেয়া আছে হলো 1 লক্ষ টাকা। তা পৌরমূল্য আমরা লিখে ফেললাম 1 লক্ষ টাকা। তো আমরা জানি এই দুইটার মধ্যে যে মূল্যটা বেশি সবসময় সেই মূল্যটাই আমাদের ধরতে হয়। আর এখানে আমরা লিখব বার্ষিক মূল্য বড়টি, এটা আমরা লিখে ফেলব। দেন নিয়ম অনুসারে আমরা যদি কি লিখি, আমরা লিখি হলো বাদ অনুমোদনযোগ্য খরচ। এই অনুমোদনযোগ্য খরচ লিখে প্রথমে আমরা 1 নাম্বার লিখব মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ। মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ। এখন মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ আমরা কি অনুসারে ধরবো, আমরা ধরবো হলো বার্ষিক মূল্যের কত পার্সেন্ট, বার্ষিক মূল্যের 30%। কারণ আমরা জানি যে যখন এটা বাণিজ্যিক উদ্দেশ্য হয় তখন আমরা মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ 30% ধরি, এবং আবাসিক উদ্দেশ্য হলে মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ ধরি হলো কত পার্সেন্ট, ধরি হলো 25%। তাহলে এটা 3 ভাগ 36 মানে 36,000 টাকা আসবে। দেন পরবর্তী পদে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। দেখো আমি বারবার কথাটা বলছি কারণ স্টুডেন্টরা এই জায়গাটা সব থেকে বেশি বুঝতে ভুল করে। আমি বলছি মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ যেগুলো থাকবে, এই মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচের মধ্যে আরও কিছু যে মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচগুলো আছে সেই খরচগুলো কখনো অন্তর্ভুক্ত হবে না। তো কি কি মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচগুলো আছে, এই যে মেরামত খরচ এটা আসবে না, দেন আদায় খরচ এটা আসবে না, বিদ্যুৎ খরচ এটা আসবে না, পানির খরচ এটা আসবে না, দারোয়ানের বেতন এটা আসবে না। স্যার এই অঙ্কটা ধরার উদ্দেশ্য হলো এটাই যে এই যে খরচগুলো আছে এই খরচের সমষ্টি হলো মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ 36,000 টাকা দিয়ে আছে। এই জন্য স্যার এই জিনিসগুলো আর অন্তর্ভুক্ত হবে না। যদিও আমি অন্তর্ভুক্ত করি তাহলে বিষয়টা কি হবে, এটা ডাবল অন্তর্ভুক্ত হয়ে যাবে, তখন আমাদের অঙ্কটা ভুল হবে। দেন তাহলে মানে দুইবার গ্রহণ করা হবে, সেক্ষেত্রে আমাদের ট্যাক্স ফাঁকিদের একটা বিষয় চলে আসবে, সো আমরা এগুলো ধরতে হয় না। দেন পৌরকর আছে হলো 6,000 টাকা। দেন পরবর্তী পর্যায়ে আছে হলো ভূমির খাজনা। ভূমির খাজনা আছে হলো আমাদের 1,000 টাকা। দেন আছে হলো গৃহ নির্মাণের সুদ। গৃহ নির্মাণের সুদ আমাদের দেয় আছে 3,000 টাকা। দেন এগুলো সব যোগ দিয়ে করলে 36 টাকার পরিমাণ আসে হলো 46,000 টাকা। দেন আমি লিখলাম 46,000 টাকা, খুবই সহজ অঙ্ক। দেন উপরের টাকা থেকে নিচের টাকাটা বাদ দিলে, উপরের টাকা থেকে নিচের টাকা বাদ দিলে, নিচের টাকা বাদ দিলে তাহলে টাকার পরিমাণ আসে হলো 74,000 টাকা। এটাকে আমরা বলতে পারি গৃহ সম্পত্তি খাতে, গৃহ সম্পত্তি খাতে মোট আয়। তো আমরা আজকে দুইটা অঙ্ক করলাম। দেখো লাস্ট যে অঙ্কটা আমি আরেকবার বোঝাই দিই। প্রাপ্ত ভাড়া বলছে 9,500 প্রতি মাসে 12 দিয়ে গুণ দিছি এই কারণে, আর যেহেতু এটা বাণিজ্যিক উদ্দেশ্যে এই কারণে আমরা কি করছি 95 দিয়ে ভাগ আর 5 দিয়ে গুণ দিয়ে যে উচ্চ স্তরের কত সেটা আমরা যোগ করছি। দেন বের হয়েছিল প্রকৃত ভাড়া। দেন পৌরমূল্য আমরা করছি। এখন পৌরমূল্যের পরিমাণ আমাদের দেয়া আছে কত, পৌরমূল্য আমাদের দেয়া আছে 1 লক্ষ টাকা। তা আমরা জানি যে এই দুইটা টাকার মধ্যে যে টাকাটা বড় সেটা ধরতে হয়, তা আমরা সেটা ধরছি। দেন পরবর্তী পর্যায়ে অনুমোদনযোগ্য খরচ লিখি, মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ লিখি 36,000 টাকা। যেহেতু এটা বাণিজ্যিক উদ্দেশ্যে এই জন্য 1,20,000 টাকার উপর 20% ধরছি। আর আমি একটু আগে আবার বলি যে এই যে খরচগুলো আছে এই খরচগুলো সব মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচের মধ্যে অন্তর্ভুক্ত, এই জন্য
30% ধরার পর ওগুলো অন্তর্ভুক্ত হবে না। দেন পৌর কর আছে হলো 6000, বমির খাজনা আছে 1000, গৃহ নির্মাণ শুল্ক আছে হলো 3000, সবগুলো যোগ করলে আসলে 46000 টাকা। বার্ষিক মূল্য থেকে এই যে আমাদের যে টোটাল অনুমোদনযোগ্য খরচ আছে সেটা বাদ দিয়ে যে খরচটা আসে সেটাই আমরা বলবো হলো গৃহ সম্পত্তি খাতে মোট আয়। তো আশা করি এই দুইটা ক্লাস দিয়ে যদি তোমরা মনোযোগ সহকারে করো তাহলে তোমরা গৃহ সম্পত্তি খাতে আয় অঙ্কটা খুব ভালো মতো বুঝতে পারবে এবং করতে পারবে, এবং আশা করি পরীক্ষা হলে টু দ্য পয়েন্ট ভালো মতো অ্যান্সার করতে পারবে। তো তোমরা অবশ্যই এই মহামারীর সময়ে বাসায় থাকবা। যদি কোনো বিশেষ প্রয়োজন না হয় তাহলে বাসা থেকে বের হওয়া না, বাসায় থাকার চেষ্টা করবো। আর যদি বাসা থেকে বের হতেই হয় তাহলে অবশ্যই যে স্বাস্থ্যবিধি আছে সরকার কর্তৃক বা আমরা সবাই এখন জানি যে কী কী স্বাস্থ্যবিধি মেনে চলতে হয়, সেই স্বাস্থ্যবিধি মেনে আমরা ঘর থেকে বের হবো এবং সবাই সাবধান থাকবা, ভালো থাকবা এবং বেশি বেশি অঙ্ক করার চেষ্টা করবা এবং আমাদের যে কলেজের প্রেসটা আছে তোমরা সেটা ফলো করবা এবং অন্যান্য সাবজেক্ট যে ক্লাসগুলো আছে তোমরা সেগুলো অবশ্যই মনোযোগ সহকারে করবা। আশা রাখি তোমরা ভালো থাকবা এবং সুস্থ থাকবা। আমার ক্লাস এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।